শুভ সন্ধ্যা। শুরু হলো রেডিও জংশন নিবেদিত আবিষ্কারের অন্তরালে। প্রতিটি সফলতার নেপথ্যে যেমন থাকে নিরলস পরিশ্রম ও অধ্যবসায়, তেমনি প্রতিটি আবিষ্কারের অন্তরালেও থাকে এমনই কিছু গঠনমূলক কাহিনী। শ্রোতা বন্ধুদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অনুষ্ঠান কেমন লাগছে কমেন্ট বক্সে মন্তব্য করে অনুভূতি জ্ঞাপন করুন। আপনারা পাইরেসি করবেন না, পাইরেসিকে প্রশ্রয় দেবেন না। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। আবিষ্কারের অন্তরালের প্রতিটি কাহিনী লিখেছেন ডক্টর প্রদীপ কুমার দাস। রেডিও জংশনের পক্ষ থেকে ডক্টর প্রদীপ কুমার দাসকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আজ আমরা শুনব এমনই একটি কাহিনী। আজ এর পঞ্চম পর্ব। গল্প পাঠে আমি চন্দ্রানী কুণ্ডু। আজকের কাহিনী রোগশয্যায় শুয়ে আবিষ্কার। চেইন স্টোকস রেসপিরেশন। চেইনের জন্ম 1777 সালে এডিনবার্গে। বাবা ছিলেন সাধারণ চিকিৎসক। এডিনবার্গের কাছাকাছি স্কুলে চেইন পড়াশোনা করতেন। পড়াশোনায় মোটেই ভালো ছিলেন না। পেছনের বেঞ্চে বসতেন স্কুলের পড়া পারতেন না বলে। স্কুলের পড়াশোনা থেকে তার ভালো লাগতো বাবার সঙ্গে সঙ্গে থাকতে। বাবা রোগী দেখতে বাইরে গেলে সঙ্গী হতেন চেইন। না নিয়ে গেলে কেঁদে কেটে একাকার। বারে বারে ক্লাসে ফেল করতেন বলে বাবা মাত্র 16 বছর বয়সে নেহাতি বাধ্য হয়ে নিজের কাছে এনে বসাতেন চেম্বারে। বাবার কাছ থেকে শিখতেন ডাক্তারির অ আ ক খ। ব্যান্ডেজ করা, ড্রেসিং করা, ইঞ্জেকশন দেওয়া, ওষুধের প্রেসক্রিপশন দেখে রোগীদের ওষুধ বুঝিয়ে দিতেন তিনি। এ কাজগুলো করতে তিনি ভালোবাসতেন। বাবার চেম্বারে দীর্ঘ 9 বছর ওইসব কাজ করার পরে তার মনে হলো কিছু পড়াশোনা করা দরকার। 25 বছর বয়সে নতুন করে ভর্তি হলেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে। বেশ কয়েকজন ভালো শিক্ষকের তত্ত্বাবধানে থেকে এমডি পরীক্ষায় সফল হন। ডিগ্রি পাওয়ার পরে তিনি সেনাবাহিনীতে চিকিৎসক হিসাবে যোগ দেন। 4 বছর একইভাবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিভিন্ন জায়গায় অভিজ্ঞতা অর্জন করেন চিকিৎসক হিসাবে। এরপরে সেনাবাহিনীর কাজ ছেড়ে দিয়ে লেথফোর্টের অর্ডিন্যান্স হাসপাতালে যোগ দেন। এখানে কাজের চাপ ছিল কম। কাজের ফাঁকে ফাঁকে বাবাকে চেম্বারের কাজে সাহায্য করতেন। সেই সঙ্গে সময় করে নিয়ে এডিনবার্গের বিশিষ্ট অধ্যাপক চার্লস বেলের পাঠগুলো মনোযোগ দিয়ে শুনতেন। দীর্ঘ 9 বছরের ডাক্তারি অভিজ্ঞতার পাশাপাশি বিশেষভাবে প্রশিক্ষণ নিতে শুরু করেন শিশুদের রোগ ও তার চিকিৎসার উপর। এই বিষয়ে তিনি কয়েকটি বইও রচনা করেন। 1809 সালে ডাবলিনে ডাক্তারি পসার বাড়ানোর জন্য মনোযোগ দেন। 2 বছর পরে মিথ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে নিয়োজিত হন। 1828 সালে তিনি আয়ারল্যান্ড রয়্যাল কলেজ অফ সার্জেনের প্রথম মেডিসিনের অধ্যাপক হিসাবে নির্বাচিত হন। সম্মানের সঙ্গে
কাজ করার চেষ্টা করলে কি হবে, তার শরীর আর কথা শুনতে চায় না, বারে বারে অবাধ্য হয়ে উঠতে থাকে। হৃদশক্তি ক্রমেই হীনবল হয়ে পড়ে। বাধ্য হয়ে 1831 সালে তিনি অবসর নেন হাসপাতাল থেকে। বার্মিংহামশায়ারের শেরিংটনে চলে যান থাকার জন্য। ক্রমেই তার অসুখ বাড়তে থাকে। শেষ পর্যন্ত মস্তিষ্কের রক্তক্ষরণে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাকে আনা হয় তাঁরই আগের কর্মস্থল মিথ হাসপাতালে। সেখানে তখন চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলেন উইলিয়াম স্টোকস। বাবা হুইটলে স্টোকসও ওই হাসপাতালেই কাজ করতেন। 1825 সালে এমডি পরীক্ষায় পাশ করার পরে উইলিয়াম বাবার হাসপাতালেই যোগদান করেন। তার যোগদানের কিছুদিন পরেই বাবা হুইটলে কাজ থেকে অবসর নেন। ছাত্রাবস্থায় উইলিয়াম স্টেথোস্কোপের ব্যবহার সম্বন্ধে দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন। বাস্তবিকই 1819 সালে রেনি লেনার্কের আবিষ্কারের পর থেকে স্টেথোস্কোপের ব্যবহার সম্বন্ধে চিকিৎসকদের কাছে খুব একটা স্পষ্ট ধারণা ছিল না। তার নাতিদীর্ঘ প্রবন্ধ পড়ে চিকিৎসকেরা এর ব্যবহার সম্বন্ধে আরও বেশি করে আগ্রহী হয়ে ওঠেন। তরুণ কৃতি চিকিৎসক হিসেবে উইলিয়াম স্টোকসের নাম অচিরেই ছড়িয়ে পড়ে মিথ হাসপাতালের আনাচে কানাচে। এহেন অবস্থায় শিক্ষাগুরু চেইনের চিকিৎসার দায় দায়িত্ব পড়ে কৃতি ছাত্র স্টোকসের উপর। কোমা অবস্থায় শিক্ষকের চিকিৎসার সমস্ত ভার তিনি তুলে নেন। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে শিক্ষকের চিকিৎসা তিনি করতে থাকেন। নাওয়া খাওয়া প্রায় ভুলেই গেলেন। বেশিরভাগ সময় শিক্ষকের বিছানার পাশে বসে থাকতেন। কয়েকদিন ধরে একটা জিনিস তিনি গভীরভাবে লক্ষ্য করেন। শিক্ষক মহাশয়ের জ্ঞান নেই ঠিকই, কিন্তু শ্বাস প্রশ্বাস বইছে অনিয়মিতভাবে, কোনো ছন্দ নেই তাতে। 15-20 সেকেন্ড ধরে শ্বাস বইছে না বললেই চলে। তারপরে আস্তে আস্তে শ্বাস বইছে, ধীরে ধীরে বাড়ছে গতি, বাড়তে বাড়তে গতি অতি দ্রুত হচ্ছে, আবার কমে আসছে ধীরে ধীরে। মাঝখানে কিছুক্ষণ যেন শ্বাস আর বইছেই না। এই প্রক্রিয়াটি 1 মিনিট অন্তর অন্তর ঘটে চলেছে। এই ঘটনার কিছুদিন পরে তার শিক্ষক মহাশয় ইহলোকের মায়া কাটিয়ে চলে যান। কিন্তু স্টোকসের মাথায় তখন ঘুরছে শিক্ষক মহাশয়ের মৃত্যুর আগে শ্বাস প্রশ্বাসের এ ধরনের অদ্ভুত আচরণের কথা। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই সব চিন্তায় আচ্ছন্ন তার মন। এরপরে ওয়ার্ডে ঘুরতে ঘুরতে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা তার নজরে আসে। তিনি লক্ষ্য করেন শুধুমাত্র মস্তিষ্কের রক্তক্ষরণ নয়, মাথায় আঘাত লেগে ভেতরে রক্তক্ষরণে, হৃৎপিণ্ডের বাম অলিন্দের ফেলিওরে, রেনাল ফেলিওরের অন্তিম পর্যায়ে এবং মরফিন হেরোইন জাতীয় মাদকদ্রব্যের পয়জনিং কেসগুলোতেও এই ধরনের শ্বাস প্রশ্বাসের অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এবং তারপরে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর মৃত্যু হয়। পরে চিকিৎসক বিজ্ঞানীদের সভায় তিনি তার দীর্ঘ অভিজ্ঞতার কথা জানান। তাদের সভায় এটির নাম দেওয়া হয় চেইন স্টোকস রেসপিরেশন। স্বর্গীয় শিক্ষক মহাশয় জন চেইন ও তার নিজের নাম স্টোকসের নামে এই নামকরণ হয়।
এটি চিকিৎসাশাস্ত্রে সমস্ত চিকিৎসকের কাছে এক অনবদ্য সংযোজন ও বিভিন্ন রোগ নির্ণয়ে অত্যন্ত সহায়ক পথ নির্দেশক। সমস্ত শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। শুভ রাত্রি।